আমি সহমত সরোয়ার, দৌলতপুর কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক। করোনা প্রাদুর্ভাবে অনলাইন ক্লাসে দৌলতপুর কলেজ থেকে তোমাদের স্বাগতম। সুপ্রিয় ছাত্রছাত্রী, দৌলতপুর কলেজে এর অনলাইন ক্লাস তোমরা রেগুলার করবা, তাহলে তোমাদের যে দুর্বলতা আছে সেগুলো দূর হয়ে যাবে। আজকে আমি তোমাদের ষষ্ঠ চ্যাপ্টার কোরিলেশন অর্থাৎ বাংলায় সংশ্লেষ চ্যাপ্টারটা পড়াবো। সংশ্লেষ কি? দুইটি চলকের মধ্যে যদি এরকম সম্পর্ক বিদ্যমান থাকে, একটি চলক হ্রাস বৃদ্ধির সাথে সাথে অপর চলক হ্রাস বৃদ্ধি পায়, অর্থাৎ আমি আমার জমিতে ফার্টিলাইজার দিচ্ছি, তাহলে আমার ফসল বাড়ছে না কমছে, এই ধারণা রিলেশন বিদ্যমান থাকে। অর্থাৎ এখানে দুইটি চলক বিদ্যমান থাকে, একটি চলক বৃদ্ধি পাচ্ছে এবং অপর চলক হ্রাস পাচ্ছে, এ ধারণার ঘটনার নামই হচ্ছে সংশ্লেষ। আর কতটুকু হ্রাস বৃদ্ধি পাচ্ছে, কি পরিমাণ হ্রাস বৃদ্ধি পাচ্ছে, আমরা যে সূত্রের সাহায্যে এই সংশ্লেষাঙ্ক নির্ণয় করব সেটাকে আমরা সংশ্লেষাঙ্ক বলবো। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো যে তোমরা কোরিলেশন চ্যাপ্টারটা একটু বই খুলে যদি পড়ো তাহলে দেখবা এখানে আর বলে একটা কথা আছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই আর হচ্ছে কোরিলেশন, আর এটাই হচ্ছে কোরিলেশনের প্যারামিটার, অর্থাৎ আর দ্বারাই আমরা নির্ণয় করব যে আমার কোন চলক কতটুকু বৃদ্ধি পেয়েছে, কোন চলক কতটুকু হ্রাস পেয়েছে। এখানে দুই ধারণার সম্পর্ক সবসময় বিদ্যমান থাকে, অর্থাৎ ইনক্রিজিং ভ্যালু এবং ডিক্রিজিং ভ্যালু। আর এর মান সবসময় তোমরা মনে করবা বা তোমরা পড়ে দেখবা যে আর এর মান -1 থেকে +1 মধ্যে বিদ্যমান থাকবে। অর্থাৎ কোরিলেশন বা সংশ্লেষ কখনোই -1 এবং আরকে অতিক্রম করবে না। অর্থাৎ এর আপার লিমিটটা, সুপ্রিয় ছাত্রছাত্রী সবসময় আর এর মানটা -1 থেকে +1 মধ্যে অবস্থান করবে। কখনোই আর এর মানটা যদি এই লিমিট অতিক্রম করে সেটা সংশ্লেষ হবে না। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো যে সংশ্লেষ 5 প্রকার। দেয়ার আর 5 টাইপস অফ কোরিলেশন। নাম্বার 1, পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, শূন্য সংশ্লেষ, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ এবং পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। সুপ্রিয় ছাত্রছাত্রী, আবার তোমাদের আমরা বলি যে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, আংশিক ধনাত্মক সংশ্লেষ, আংশিক ঋণাত্মক সংশ্লেষ এবং শূন্য সংশ্লেষ। তাহলে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ কি? একটি চলক হ্রাস বৃদ্ধির সাথে সাথে অপর চলকও হ্রাস বৃদ্ধি পাচ্ছে। একটি চলক যতটুকু হ্রাস বৃদ্ধি পাচ্ছে, অপর চলক ততটুকু হ্রাস বৃদ্ধি পাচ্ছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই যে দুইটি চলকে হ্রাস বৃদ্ধির এই ঘটনাটাকেই আমরা বলবো পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। তোমরা একটু উদাহরণ দিলেই তোমরা দেখতে পারো যে আমার মনে করো 1 বিঘা একটা ল্যান্ড প্রপার্টি আছে, আমি অনর্গল ফার্টিলাইজার দিচ্ছি, আমার চলকও অর্থাৎ ফার্টিলাইজার যেমনভাবে দিচ্ছি আমার প্রোডাকশন ঠিক তেমনভাবে বৃদ্ধি পাচ্ছে। যেমন মনে করো একটা এক্স চলক এবং একটা ওয়াই চলক। আমি আমার জমিতে অনর্গল কি করছি, আমরা সার দিয়ে যাচ্ছি, আমার প্রোডাকশন অনর্গল বেড়ে যাচ্ছে। ঠিক এই ধারণার চলককে আমরা বলবো পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। অর্থাৎ একটি চলক যতটুকু বৃদ্ধি পাচ্ছে, অপর চলক ততটুকু বৃদ্ধি পাবে। একটি চলক যেদিকে বৃদ্ধি পাবে, অপর চলক ঠিক সেই দিকে বৃদ্ধি পাবে। এই ধারণার ঘটনাকে আমরা বলবো পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। আর পূর্ণ ধনাত্মক সংশ্লেষের সবসময় আর এর মান 1 হবে। তোমরা একটু বই খুলে দেখবা যে আর এর মান, পূর্ণ ধনাত্মক সংশ্লেষের আর এর মান সবসময় 1। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমরা পূর্ণ ঋণাত্মক সংশ্লেষটা কি? আমি মনে করো একটু উদাহরণ দিয়ে যদি আমি তোমাদের একটু দেখাই যে আমার একটি চলক অনর্গল বৃদ্ধি পাচ্ছে, অপর চলকও হ্রাস পাচ্ছে ঠিক একই হারে, তার বিপরীত দিকে। অর্থাৎ এক্স একটি চলক, আমি আমার জমিতে অনর্গল কি করছি, মনে করো যে ফার্টিলাইজার দিচ্ছি, আমার প্রোডাকশন প্রতিনিয়ত কমে যাচ্ছে এবং যে হারে আমি সার দিচ্ছি আমার প্রোডাকশন ঠিক সেই হারই কমে যাচ্ছে। এই ধারণার সংশ্লেষকে বলা হয় পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। এখানে আর এর মান সবসময় -1 থাকবে। অর্থাৎ একটি চলক যেদিকে বৃদ্ধি পাচ্ছে, অপর চলক ঠিক তার বিপরীত দিকে ঠিক সমপরিমাণ হ্রাস পাচ্ছে। অর্থাৎ এই যে
বৃদ্ধি এবং হ্রাস এবং সমপরিমাণে এবং বিপরীতমুখী এই ধারণার ঘটনাকে আমরা বলবো পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমরা পূর্ণ ধনাত্মক সংশ্লেষ কি শিখলাম, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ কি শিখলাম। এবার আমরা শিখব আংশিক ধনাত্মক সংশ্লেষ কি। যেমন মনে করো আমার 1 বিঘা জমি আছে বা 1 বিঘা প্রপার্টি আছে, সেই প্রপার্টিতে আমি অনর্গল সার দিচ্ছি, আমার প্রোডাকশনও বৃদ্ধি পাচ্ছে। ঠিক যে হারে সার দিচ্ছি ঠিক সেই হারে বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু সমমুখী, অর্থাৎ এক্স চলক বৃদ্ধি পাচ্ছে, ওয়াই চলকও বৃদ্ধি পাচ্ছে। এক্স চলক যে হারে বৃদ্ধি পাচ্ছে ওয়াই চলক সে হারে বৃদ্ধি না পেয়ে আংশিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এরকম ঘটনা যদি ঘটে, একটি চলক হ্রাস বৃদ্ধির সাথে সাথে অপর চলক হ্রাস বৃদ্ধি পাচ্ছে, একটি চলক যেদিকে বৃদ্ধি পাচ্ছে অপর চলকও সেদিকে হ্রাস বৃদ্ধি পাচ্ছে, একটি চলক যেভাবে বৃদ্ধি পাচ্ছে ওয়াই চলক সেভাবে বৃদ্ধি পাচ্ছে না, আংশিকভাবে বৃদ্ধি পাচ্ছে, এই ধারণার চলককে বলা হয় আংশিক ধনাত্মক সংশ্লেষ। তাহলে আংশিক ঋণাত্মক সংশ্লেষটা কি? মনে করো আমার 1 বিঘা একটা প্রপার্টি আছে, তাহলে আমি আমার জমিতে মনে করো সার দিলাম, সার দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমি যে হারে সার দিচ্ছি আমার প্রোডাকশনটা হ্রাস পাচ্ছে, কিন্তু আংশিকভাবে হ্রাস পাচ্ছে। যেমন আমি আমার প্রপার্টিতে যত হারে অনর্গল যদি মনে করো সার দিতে থাকছি, আমার প্রোডাকশনটা আংশিকভাবে হ্রাস পাচ্ছে। এই ধারণার ঘটনাকে বলা হয় আংশিক ঋণাত্মক সংশ্লেষ। অর্থাৎ একটি চলক যেদিকে দিচ্ছি সেই দিকেই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আংশিক ঋণাত্মক সংশ্লেষটা কি একটু খেয়াল করে দেখো। আমি আমার প্রপার্টিতে যত সার দিচ্ছি আমার প্রোডাকশন আস্তে 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 কমছে, কিন্তু পূর্ণাঙ্গ না কমে আংশিকভাবে কমছে। এই ধারণার সংশ্লেষকে বলা হয় ঋণাত্মক সংশ্লেষ, আংশিক ঋণাত্মক সংশ্লেষ। আর তোমাদের আরেকটা জিনিস মনে রাখা উচিত যে আংশিক ধনাত্মক সংশ্লেষ 0, R এবং 1 এর মধ্যে অবস্থান করে। অর্থাৎ আংশিক ধনাত্মক সংশ্লেষের ভ্যালুটা ডিপেন্ড করে 0.1 থেকে শুরু করবে এবং 0.99 এর মধ্যে যত ভ্যালু পাবো এই ভ্যালুকে আমরা বলবো আংশিক ধনাত্মক সংশ্লেষ। আর আংশিক ঋণাত্মক সংশ্লেষটা কি হবে? -0.1 থেকে শুরু হবে এবং -0.99 এর মধ্যে যে সমস্ত মান পাবো সেই সমস্ত মানকেই আমরা বলবো আংশিক ঋণাত্মক সংশ্লেষ। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা অলরেডি আমরা শিখে ফেললাম পূর্ণ ধনাত্মক সংশ্লেষ কি, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ কি, পূর্ণ ধনাত্মক, পূর্ণ ঋণাত্মক, আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক, শুধু আর একটা বাদ থাকলো শূন্য সংশ্লেষ। আসলে শূন্য সংশ্লেষটা কি? একটি চলক হ্রাস বৃদ্ধির সাথে সাথে মনে করো আমি আমার প্রপার্টিতে প্রচুর পরিমাণে সার দিলাম, সার দেওয়ার পরে আমার প্রোডাকশন কোনো বৃদ্ধি পাচ্ছে না। এই ধরনের এক্স একটি চলক এবং ওয়াই একটি চলক, এক্স চলক বৃদ্ধি পাচ্ছে কিন্তু ওয়াই চলক স্থির থাকছে। এই ধারণার সংশ্লেষকে বলা হয় শূন্য সংশ্লেষ। অর্থাৎ একটি চলক হ্রাস বৃদ্ধির সাথে সাথে অপর চলক হ্রাস বৃদ্ধির কোনোই ঘটনা সম্পর্ক বিদ্যমান নাই, এই ধারণার ঘটনাকে আমরা সংশ্লেষ বলবো। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা পড়বা সংশ্লেষ কি। সংশ্লেষ হচ্ছে দুইটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক, অর্থাৎ একটি চলকের হ্রাস বৃদ্ধির সাথে সাথে অপর চলকও হ্রাস বৃদ্ধি পায়। একটি চলক কতটুকু বৃদ্ধি পাচ্ছে, অন্য চলকটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে কিংবা হ্রাস পাচ্ছে, এই ধারণার সম্পর্ক বিদ্যমান থাকলে তাকে সহসম্বন্ধ, সহগ অথবা কোরিলেশন বলে। এই সংশ্লেষাঙ্ক 5 প্রকার, অর্থাৎ পূর্ণ ধনাত্মক, পূর্ণ ঋণাত্মক, আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক এবং এই শূন্য সংশ্লেষ। সুপ্রিয় ছাত্রছাত্রী, এগুলো তোমরা ভালো করে পড়বা। এখান থেকে আমাদের পরীক্ষায় সাধারণত একটি অঙ্ক আসে, অঙ্কটা এরকম দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করে। সে ভেরিয়েবলগুলো একটু আমি তোমাদের দেখাই দিই। সবসময় কোরিলেশন দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করে। একটা ভেরিয়েবলকে বলা হয় এক্স এবং অন্য ভেরিয়েবলকে বলা হয় ওয়াই। আমি এটা অ্যাজাম্পশন অর্থাৎ এক্স এবং ওয়াই দিয়ে অ্যাজাম্পশন দিয়ে প্রকাশ করলাম। আসলে থাকতে পারে কি স্বামীর বয়স, বিয়ের ক্ষেত্রে স্বামীর বয়স এবং স্ত্রীদের বয়স, এই ধারণা দুটো ভ্যালু পেতে পারি। আমরা হাইট ওয়েটের দুটো ভ্যালু পেতে পারি। যে কোনো যদি মনে করো প্রশ্নে স্বামীর বয়স অথবা স্ত্রীদের বয়স থাকে, তখন আমরা ধরে নিব স্বামীর বয়সকে এক্স চলক ধরা হলো এবং স্ত্রীদের বয়সকে ওয়াই চলক ধরা হলো। আর যদি এক্স এবং ওয়াই ডাইরেক্ট যদি প্রশ্নে দুটো ভ্যালু থাকে, তাহলে আমরা ভ্যালু দিয়ে আমি এই অঙ্ক করতে পারবো। তবে তোমরা সবসময় মনে রাখবা যে কোরিলেশনের অঙ্ক করতে লাগলে আর এর মানটা আমাদের জানা লাগবে। আর সমান সামেশন এক্স ওয়াই সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই সামেশন
এক্স স্কোয়ার সামেশন এক্স হোল স্কোয়ার ভাগ এন, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব আমরা। দেখো সামেশন ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই হোল স্কোয়ার ভাগ এন। এই সূত্রে আমরা, এই সূত্রটা সবসময় তোমরা মুখস্থ করে ফেলবা, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা সাধারণত মুখস্থ করি সুপ্রিয় ছাত্রছাত্রী, ঠিক তেমনই এই ফর্মুলা আমরা আমাদের মেমোরিতে এটা গেঁথে নেব যে এই আর মানে কোরিলেশন, অর্থাৎ আর একটি ধ্রুবক, আর একটি কোরিলেশনের প্যারামিটার, তাহলে আর সমান সামেশন এক্স ওয়াই সামেশন এক্স সামেশন ওয়াই ইন্টু এন। এই সূত্রটা আমরা মুখস্থ করব এবং এর প্র্যাকটিক্যালি যখন প্রয়োগ করব তখন আমরা এর অঙ্ক করতে পারবো। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা আরও একটু দেখো, আজকে আমরা অঙ্কও একটু করব সবাই মিলে। সুপ্রিয় ছাত্রছাত্রী, যে যেখানে আসো দৌলতপুর কলেজের অনলাইনে অবশ্যই তোমরা ক্লাস করবা এবং সবসময় আমাদের ক্লাস কখন হয় সেই বিষয়ে নজর রাখবা। সুপ্রিয় ছাত্রছাত্রী, দেখো প্রশ্নে এই ধারণার চলক বিদ্যমান থাকবে, এক্স থাকবে এবং ওয়াই থাকবে। মনে করো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মনে করো এই ভ্যালুগুলো প্রশ্নেই দেওয়া থাকবে। বলবে যে এখান থেকে কোরিলেশনের মান বের করো, অর্থাৎ সংশ্লেষাঙ্ক বের করো। তাহলে এটা বের করার সাথে সাথে তোমাদের এক্স এবং ওয়াই আর একটা কলাম টেনে ফেলবা। সেটার কাজ কি? মনে করো 3 8 24, এভাবে গুণ করবা। 4 নাম 36, 5 10 50, 6 11 66, 7 12 মনে করো 84। সুপ্রিয় ছাত্রছাত্রী, যখন আমরা এক্স ওয়াই এর ভ্যালুর কাজ করলাম, স্কয়ার এক্স এর পুরো স্কয়ার করব এবং তার ভ্যালুগুলো নামাবো, ওয়াই এর পুরো স্কয়ার করব এবং তার ভ্যালুগুলো নামাবো। সুপ্রিয় ছাত্রছাত্রী, দেখো এক্স স্কয়ার, তার মানে বোঝা যাচ্ছে যে এক্স এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা পর্যায়ক্রমে গুণ করব, অর্থাৎ 3 একটি মান, তাহলে 3 এর যদি স্কয়ার করি তাহলে 3 3 9 লিখতে পারি। 4 একটা ভ্যালু আছে, তাকে যদি আমরা স্কয়ার করি তাহলে 4 4 16 লিখতে পারি। 5 একটি ভ্যালু আছে, তাহলে সেটা যদি আমরা স্কয়ার করি তাহলে 25 লিখতে পারি। 6 একটি ভ্যালু আছে, তাকে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা লিখতে পারি 6 7 36 লিখতে পারি। আর 7 একটি ভ্যালু আছে, তাকে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা 7 7 49 লিখতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে x স্কয়ার ভ্যালুর কাজ, অর্থাৎ x স্কয়ার চলকের কাজ আমরা কমপ্লিট করলাম। এবার আমরা কি করব? y আর একটা চলক আছে তার স্কয়ার করব। তাহলে y এর স্কয়ার করতে হলে y এর পুরো একটু স্কয়ার দিয়ে দিলাম। এখন কি করব? যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমরা কি করব? স্কয়ার করার চেষ্টা করব। যেমন মনে করো 8 একটি মান আছে, তাকে স্কয়ার করলে 28 কে 64 একটি মান আমরা বসাই দিতে পারি। 9 একটি মান আছে, 9 একটি মান আছে, যদি তোমরা ইংরেজি ইচ্ছা করলে ইংরেজি করতে পারো, তোমরা বাংলা ইউজ করতে পারো। তবে ইংরেজিতে করার একটি সুবিধা আছে, কারণ ক্যালকুলেটরের ভ্যালুগুলো সবসময় ইংরেজিতে আসে, আর আমরা যদি বাংলা ইউজ করি তাহলে ক্যালকুলেটরের সঙ্গে একটা কন্ট্রাডিকশন সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে তোমরা একটু সমস্যায় পড়তে পারো। সাধারণত ইংরেজিতে করলে এই ধরনের কন্ট্রাডিকশন হয় না। সুপ্রিয় ছাত্রছাত্রী, দেখো 9 9 81, 10 কে স্কয়ার করলে 10 10 100, 11 কে স্কয়ার করলে 1 2 1 121, 12 কে স্কয়ার করলে 144। দেখো আমাদের অঙ্কের ছকের কাজ আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরেকটা ছক দিতে পারি যে আমরা কয়টা মান নিয়েছি, অর্থাৎ সেটাকে বলতে পারি এসএল। মনে করো 1 2 3 4 5, আমরা 5টা মান নিয়েছি। 1 2 3 4 5, 5টা মান নিয়েছি, এইজন্য এল এর মানটা এখানে 5। আবার কয়টা চলক নিয়ে কাজ করছি? আমরা দুটো চলক নিয়ে কাজ করছি, আর ভ্যালু কয়টা নিচ্ছি, একটা চলকে কয়টা ভ্যালু আছে সেটা এল এর মান। তাহলে 1 2 3 4 5, 5টা মান আছে, সেজন্য এল এর মানটা 5 হবে। এখন x কলাম যোগ করলে আমাদের কি হবে? সামেশন x হবে। এগুলো আমরা সব যোগ করব। যোগ করে যদি মনে করো আমি অ্যাজাম্পশন মান ধরলাম, কারণ ক্যালকুলেটরে আমাদের অঙ্ক করতে হবে, এটা প্র্যাকটিক্যালি না করলে এগুলো মনে করো সময় সাপেক্ষ ব্যাপার। এইজন্য তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, যেমন 3 4 5 6 7 এগুলো যোগ করবা। যোগ করে মনে করো এটা যদি 25 হয় তুমি 25 বসাবা। এটা খুবই নরমাল, ক্যালকুলেটর ধরলেই তোমার 8 9 10 11 12 এই মানগুলো যদি বসাও তাহলে এই মানটা যদি ক্যালকুলেশন করো, এটা যদি 35 হয় 35 হবে, বা এটা মনে করো
তোমার অ্যাজাম্পশনের উপর নির্ভর করবে, না ক্যালকুলেটরের উপর নির্ভর করবে। যদি আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিলাম যে এই মানটা, অ্যাজাম্পশন বলতে মনে করি মান ধরে নিলাম, এগুলো যোগ করবা, যোগ করে যদি 35 হয়, 35 মানটা তোমরা বসাবা। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে এখানে x এবং y দুইটো ভ্যালুর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, x এবং y ভ্যালুর গুণফল এই মানগুলো। তাহলে আমরা এটাকে যদি যোগ করি তাহলে বলবো সামেশন xy এর ভ্যালুগুলো যোগ করব। এটা যদি 1600 হয়, 1624 হয়, 1624 হবে। তুমি যোগ করবা, যোগ করে নরমাল ক্যালকুলেটরে পর্যায়ক্রমে যোগ করবা। 24 36 50 66 এবং 84 এগুলো যোগ করবা। যোগ করে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা এখানে বসাবা। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখন x স্কয়ারের মানটা বসাবা। x স্কয়ারের মানটা সামেশন x স্কয়ার সমান আমার কত ভ্যালু আসে এগুলো দেখবা। এটা যোগ করে মনে করো এটা যদি 1823 হয়, 1823 হবে। আমি কিন্তু এগুলো যোগ করিনি, এগুলো একটা অ্যাজাম্পশন মান হিসাবে তোমাদের বোর্ডে উপস্থাপন করেছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা ক্যালকুলেটরে এটা প্রয়োগ করে অঙ্কটা সঠিকভাবে করবা। সুপ্রিয় ছাত্রছাত্রী, y স্কয়ারের মানটা আমরা বসাবো, অর্থাৎ 64 81 100 121 144 এগুলো যোগ করবা। যোগ করে এই ভ্যালুটার মান মনে করো 2360, এই মানটা যদি আসে তাহলে এগুলো আমরা পর্যায়ক্রমে ক্যালকুলেশন করে যে মানগুলো পাবো, এটা স্ট্যাটিস্টিক্যাল কোরিলেশন যে সূত্র প্রয়োগ করব এবং সূত্র প্রয়োগ করে আমরা আমাদের অঙ্কের দিকে আগায় যাব। সুপ্রিয় ছাত্রছাত্রী, একটু খেয়াল করো, আমি একটু উপরে লিখছি r সমান সামেশন xy সামেশন x ইনটু সামেশন y ভাগের সূত্রটা আরেকটা দেখো। এই জায়গায় এবার ছেলেমেয়েরা অনেক ভুল করে, সামেশন x স্কয়ার সামেশন x হোল স্কয়ার, এই জায়গাটায় সামেশন x স্কয়ার না, কিন্তু একটু খেয়াল করে দেখবা সামেশন x হোল স্কয়ার এবং n এর কাছে নিচে কোনো হোল স্কয়ার নাই। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা, এটা একটু বড় করে দিবা, কারণ এই রুট ফাংশনটা বড় করে না দিলে অনেক সময় স্যাররা ভুল ধরে। সুপ্রিয় ছাত্রছাত্রী, সামেশন y স্কয়ার সামেশন y হোল স্কয়ার ভাগের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা। দেখো এখানে প্রত্যেকটা ভ্যালুর মান আছে। সামেশন xy এর মান কত একটু খেয়াল করে দেখো। সামেশন xy এর মান আমরা 1624 পেয়েছি, 1624 বসাবো। আমরা সামেশন x এর মান 25 পেয়েছি, আমরা 25 বসাবো। সামেশন y এর মান 35 আছে, 35 বসাবো। দেখো আমরা এখানে একটু বসানোর চেষ্টা করি। সামেশন xy এর মানটা পেয়েছি আমরা 1624 বিয়োগ সামেশন x এর মানটা আমরা পেয়েছি 25, সামেশন y এর মানটা আমরা পেয়েছি 35 এবং n এর মানটা আমরা পেয়েছি 5। সামেশন x স্কয়ার এর মানটা আমরা পেয়েছি কত একটু খেয়াল করে দেখো। সামেশন x স্কয়ার মান 1624, সামেশন x এর মানটা পেয়েছি 25, 25 এর পুরো স্কয়ার, n এর পর কিন্তু স্কয়ার নাই, n মানেই হচ্ছে 5 আমি বসাই দিলাম। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা x এর ভ্যালুটা বসাই দিলাম, আমরা এখন y এর ভ্যালুটা বসাবো। y এর ভ্যালুটা আমার আছে কত, সামেশন y স্কয়ার এর মানটা আছে 2360 আমরা বসাই দিলাম বিয়োগ সামেশন y এর মান আছে 35, তাহলে 35 বসাইলাম, 35 এর পুরো স্কয়ার করলাম আর 5 এই ভ্যালুটা আমাদের থাকলো। সুপ্রিয় ছাত্রছাত্রী, এইবার কি করবা, এবার উপরের লাইনে দেখো 1624 বসাই দিবা, এটা গুণ করবা, 5 দিয়ে ভাগ দিবা। মনে করো যে এটার মান যদি 1100 আসে, 1100 বসাই দিবা। এই ভ্যালুটা 25 এ কি স্কয়ার করবা এবং 5 দিয়ে ভাগ করবা। এখানে মনে করো 144 আসে, 144 বসাই দিবা। আর এইটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটরে। কিভাবে ক্যালকুলেটর ইউজ করবা, 35 গুণ 35 ভাগ 5 বিয়োগ হচ্ছে 2360। এটা মনে করো যে 1 to 1 আসে, যা আসে তাই হবে, ক্যালকুলেটরে যেটা আসবে সেটাই বসাবা। এখান থেকে ক্যালকুলেশন করে দেখবা যে আর এর মানটা 0.98 আসছে। এখন 98 যখনই আসবে তখনই তোমাকে মন্তব্য করতে হবে যে আমি কোন ধারণার সংশ্লিষ্ট বিদ্যমান আছে, এইটা তোমাকে এই আইকিউ তোমাকে অর্জন করতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি এর আগে বলেছিলাম যে পয়েন্ট আর এর মান যদি 1 থাকে সেটাকে বলবো ধনাত্মক সংশ্লেষ, পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। আর এর মান যদি -1 থাকে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। আর এর মান যদি 0.1 থেকে 0.99 এর মধ্যে মান যায় তাহলে আংশিক ধনাত্মক সংশ্লেষ। আর এর মান যদি -0.1 থেকে -0.99 এর মধ্যে মান দেয় তাহলে আমরা বলবো পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। আর আর এর মান যদি 0 আসে তাহলে আমরা সেটা বলবো শূন্য সংশ্লেষ।
সুপ্রিয় ছাত্রছাত্রী দেখো, এই মন্তব্যর 5টি ক্রাইটেরিয়া যদি আমরা আমাদের মেমোরিতে আইকিউতে নিতে পারি, অর্থাৎ আর এর মান আমার -1 আসলো, আর এর মান +1 আসলো, আর এর মান 0.1 থেকে 0.99 এর মধ্যে মান দিল, আর এর মান -0.1 থেকে -0.99 এর মধ্যে মান দিল। সুতরাং আমরা এখানে দেখছি এই 5টা ক্রাইটেরিয়ার মধ্যে আর এর মানটা 0.98, এটা 0.1 থেকে 0.99 এর মধ্যে আমাদের আর এর মানটা দিচ্ছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমরা বলতে পারি যে আর এর মানটা পূর্ণ আংশিক ধনাত্মক সংশ্লেষের মধ্যে পড়ে, অর্থাৎ 0.1 থেকে 0.99 এর মধ্যে 0.98 মানটা অবস্থান করে। ইহাতে আমরা বুঝতে পারছি যে উপরোক্ত চলকে তখন আমরা লিখতে পারি, যেমন মন্তব্য লিখব, মন্তব্য x ও y চলকের মধ্যে আংশিক ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই গাণিতিক পরিসংখ্যান ও গাণিতিক পরিসংখ্যান ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স এই চ্যাপ্টারটা, অর্থাৎ গাণিতিক পরিসংখ্যান যে চ্যাপ্টারটা বইটা, এই বইটার ভিতরে কোরিলেশন যে চ্যাপ্টারটা আছে, এই কোরিলেশনের একটাই অঙ্ক তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে। তোমরা যদি এই অঙ্কটা ভালোভাবে প্রয়োগ করে করতে পারো, তাহলে এখান থেকে আমার বিশ্বাস যে এখান থেকে 5 নাম্বার আর 6 প্রায় 6-7 নাম্বার এই চ্যাপ্টার থেকে পাবা। এই চ্যাপ্টার শুধু একটাই অঙ্ক, এটাই যদি তোমরা ঘুরে ঘুরে একটু প্র্যাকটিস করো, ফর্মুলাটা মনে রাখো এবং এর প্রয়োগ করো, তাহলে এই কোরিলেশন চ্যাপ্টারে আর তোমার কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। সুপ্রিয় ছাত্রছাত্রী, দৌলতপুর কলেজের অনলাইন ক্লাসে মাঝে মাঝে তোমরা করবা, তাহলে তোমাদের স্কিল ডেভেলপমেন্ট হবে। তোমাদের যে এই করোনাকালীন সময়ে যে তোমাদের লেখাপড়ার যে ক্ষতি হচ্ছে, এই লেখাপড়ার সার্বিক যে উন্নয়নের জন্য দৌলতপুর কলেজ সার্বিকভাবে অনলাইন ক্লাস পরিচালনা করছে। তোমরা প্রতিনিয়ত দৌলতপুর কলেজের অনলাইন ক্লাস করবা, তাহলে আমার বিশ্বাস যে তোমাদের যে অঙ্কের যে পরিসংখ্যানের যে সকল দুর্বলতাগুলো আছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমার বইয়ের পিছনে দেখবা যে বিষয়ভিত্তিক বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, প্রশ্নগুলো তুমি সলিউশন করবা, সলিউশন করে স্যারের সঙ্গে যোগাযোগ করবা। স্যার প্রতিনিয়ত তোমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, তোমাদের ভালো রেজাল্টের জন্য সদা প্রস্তুত থাকবে। এই বলে দৌলতপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি সমাজ সরোয়ার পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।